একটি অগোছালো ঘরে আমি বসে আছি অনেকক্ষণ। কতটা অগোছালো বলবো আমি জানি না। ঘরের প্রতিটা জিনিস এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। আমার কেমন যেন দম বন্ধ লাগছে। ঘড়ি কাঁটার দিকে লক্ষ্য করতেই বুঝতে পারলাম এখন রাত 8টা বাজে। আমাকে সন্ধ্যা 7টায় হয়তো এই ঘরে বসিয়ে দিয়ে গেছেন ননদ, সম্পর্কে আমার ছোট ননদ। সেই থেকে এখনো বসে আছি। একা বসে থাকায় যতটা না অস্বস্তি হচ্ছে, তার থেকে এই অগোছালো ঘরে থাকার জন্য বেশি হচ্ছে। আচ্ছা, আমি যদি ঘরটা গুছিয়ে রাখি খুব কি অন্যায় হবে? যদি কেউ কিছু মনে করে, যদি ভাবে আমি এসেই নিজের অধিকার ফলাতে শুরু করেছি, তখন তার থেকে ভালো আমি এভাবেই বসে থাকি। কি দরকার রাগ বাড়িয়ে কিছু করার? হঠাৎ করে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এখন আমি আমার বাড়িতে থাকলে সবার সাথে আড্ডা দিতাম, মায়ের হাতের ঝাল ঝাল মুড়ি মাখা খেতাম। কি করছে ওরা? আচ্ছা, ওরা কি এখনো আমার জন্য কাঁদছে? যখন আমি বিদায় নিয়ে চলে আসছিলাম, তখন সোনালি রূপালির থেকে মোহন কাঁদছিল বেশি। বাড়িটা আমার বড্ড বেশি ছিচকাদুনি হয়েছে। মেয়েদের মতো শুধু কাঁদে। ছেলেদের হতে হয় শক্ত মনের। ও কিনা পুরো উল্টো। ওদের কথা ভাবতে আমার মুখে হাসি ফুটে উঠল। এর নামই ভাই বোন। কাছে থাকলে ঝগড়া, দূরে গেলেই কষ্ট। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেতে আমি চোখ তুলে তাকালাম। দেখলাম মানুষটা ঘরে ঢুকছে। সে ঘরে ঢুকে একবার পুরো ঘরে চোখ বোলালো। পুরো ঘরে চোখ বোলাতেই অসহায় চোখে আমার দিকে একবার তাকালো। অর্থাৎ সে খুব লজ্জিত। নতুন বউ কিনা এতটা অগোছালো রুমে বসে আছে। আমার থেকে চোখ সরিয়ে সে ঘরের জিনিসগুলো ঠিক করার চেষ্টা করতে রইল। সোফায় রাখা তার জামা কাপড়গুলো আলমারিতে রাখতে গড় করে ভেতরের জামা কাপড়গুলো পড়ে গেল। সেগুলো তুলে রাখতে আবারও পড়ে গেল। সেগুলো রেখে ড্রেসিং টেবিলের উপরে সব গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু সেখানেও সে ব্যর্থ হলো। তারপর তার অপরিষ্কার জামা কাপড়গুলো কোনো বালতি ছাড়াই ওয়াশরুমে নিয়ে গেল। যখন বুঝলো তার এই কাজটাও ভুল হয়েছে, সে এবার অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এভাবে আমাকে লক্ষ্য না করে যদি হেল্প করতেন বেশি খুশি হতাম। হঠাৎ ওনার কথায় আমি ভ্যাবাচেকে খেয়ে গেলাম। আসলে বুঝতে একটু কষ্ট হলো সে কি বলল। জি, বলছি ঘর গোছানোর ব্যাপারে আমি লবডঙ্কা। সেটা নিশ্চয়ই ঘর দেখে বুঝতে পারছেন। তাই প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আমি কোনো মতে বললাম, হুম। তারপর সে আলমারির সব কাপড় আমার সামনে দিল। আমি একে একে সব গুছিয়ে তার হাতে দিলাম। সে আলমারিতে গুছিয়ে রাখলো। তারপর সে ছুটে গেল একটি বালতি আনতে। আমি সেই ফাঁকে ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। তিনি বালতি আনতে আমি অপরিষ্কার জামা কাপড়গুলো তার মাঝে ঢুকিয়ে রাখলাম। তিনি ওয়াশরুমের ভিতরে রেখে এলো। বিছানা চাদরটা ঝেড়ে নতুন করে আবারও বিছিয়ে দিলাম। অবশেষে ঘর ঝাড়ু দিয়ে ময়লার ঝুড়িতে রাখতেই তিনি বাইরে চলে গেলেন। আমি ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ঘরে আসতে দেখি তিনি ঘরে এসেছে, হাতে খাবারের থালা। টি টেবিলটা আমার সামনে রেখে তিনি আবারও বাইরে ছুটে গেলেন। ফিরলেন কিছুক্ষণ পর। হাতে তার একটি ওষুধের বাক্স। সেটা টেবিলের এক কোণে রেখে ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে আমার সামনে এলেন। তখন আমি খাটের এক কোণা বসা। আমার উদ্দেশ্যে বললেন, খাবারটা খেয়ে নিন।
সারাদিন হয়তো কিছু খাওয়া হয়নি আপনার। মানুষটাকে আমি যত দেখছি ততই যেন অবাক হচ্ছে। ঘর গোছানোর ব্যাপারে যে সে ইচ্ছাকৃতভাবে আমাকে ডেকেছে তা আমি ভালোই বুঝতে পেরেছি। আসলে সে আমাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিন্তু একটা অচেনা অজানা মানুষের সামনে খাওয়ার বিষয়ে আমি খুব লজ্জিত বোধ করছি। আমাকে এভাবে বসে থাকতে দেখে সে আমার পাশে বসলেন। তুমি করে বলছি, কিছু মনে করো না। শোনো মোনা, জীবনকে যতটা সহজভাবে নিবে জীবন ততই সহজভাবে ধরা দিবে। মনে রেখো মোনা, যা পাওনি তা যে কখনো পাবে না এমনটা নয়। হঠাৎ অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে হাওয়া হয়ে খুব দরকার। দেখো, একজনকে ভালোবেসে বিয়ে করলাম, সংসারও করলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। এমনও তো হতে পারতো তার সাথে দেখা না হয়ে তোমার সাথে শুরুতেই দেখা হতো, কিন্তু হয়নি। কথায় আছে, সাত ঘাটের জল খেয়ে তোমার সাথে আমার দেখা। তা কি এমনি এমনি? ভাগ্য, ভাগ্য বুঝলে মোনা। তুমি আমার, আর আমি তোমার ভাগ্যে লেখা ছিলাম। নাও এবার চটপট খেয়ে নাও। এই বাড়িতে কেউ নেই, আমি, তুমি আর তোমার শাশুড়ি ছাড়া। যারা এসেছিল তারা চলে গেছে, তাই লজ্জা পাওয়ার মতো কিছু নেই। আজ থেকে এই বাড়ি সংসার এখানের মানুষ সব তোমার একান্ত। এমনকি আমিটাও, এমনকি আমিটাও তোমার একান্ত। আমার সামনে লজ্জা ঠিক আছে, আমি বারান্দায় যাচ্ছি। এই কথাটা বলে মুচকি হেসে মানুষটা উঠে গেল। আচ্ছা, মানুষটা এমন কেন? এই নিয়ে তার সাথে আমার দুবার দেখা হলো, অথচ এমনভাবে আমার সাথে কথা বলছে যেন অনেক দিনের পরিচিত। আমি খাবারের প্লেটে হাত দিলাম, কোনো রকমে খেয়ে হাত ধুয়ে উঠেছি। তখনই তিনি সব কিছু গুছিয়ে বাইরে রেখে এলেন। একটা ওষুধ বের করলেন, আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, শুনেছি তুমি এই ঘুমের ওষুধটা রোজ খাও, আমাকে মোহন বলেছে। আচ্ছা, এটা না খেলে তোমার ঘুম আসে না? আসলে আজ তোমায় একটা নতুন টেকনিক শেখাবো, কি করে ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে সেই টেকনিক। তো তুমি শিখবে সেই টেকনিক। ওষুধের প্যাকেটটা বাক্সে রেখে কোনো দ্বিধা ছাড়া সে আমার হাত ধরল, আমাকে তার কিছুটা কাছে টেনে নিয়ে বলল, কিছু টেকনিক আছে, কিছু টেকনিক আজ থেকে তোমার ঘুমের ওষুধের থেকেও বেশি কাজ করবে। তারপর সে আমাকে খাটে বসিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। দুটো বালিশ খুব কাছাকাছি এনে আমাকে একটায় শুতে ইশারা করলো। আমি শুয়ে পড়তেই সে নিজের রাখা বালিশে মাথা দিল, আমাকে তার বুকে টেনে নিল। ভয়ে আমি নিজেকে গুটিয়ে নিলাম। ছোট্ট বাচ্চাদের মতো নিজেকে আড়াল করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্ত হাতের বেড়াজালে বন্দি আমি কিছুই করতে পারলাম না। মানুষটা শুধু হাসে, কারণে অকারণে হাসে। আচ্ছা, হাসতে পারাটা কি তার আর্ট নাকি? মানুষটা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মোনা, আমাদের জীবনে এমন একজন আপন মানুষ খুব দরকার, যার বুকে মাথা রাখলে দিনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। একান্ত একটা হৃদয়, বুক আর একটা মানুষ আমাদের সবার দরকার। আজ থেকে আমি সেই আশ্রয় তোমার, যেখানে তুমি দুদণ্ড শান্তি খুঁজে পাবে। আমাকে স্বামী ভাবার আগে একজন বন্ধু ভেবো, যে তোমার সকল ব্যথার উপশম ঘটাবে। আমি তোমার ছোট ছোট সকল স্বপ্ন পূর্ণ করব ইনশাল্লাহ। তুমি শুধু তোমার
ওই নিঃস্বার্থ ভালোবাসা আমার জন্য তুলে রেখো। অতীতে কি হয়েছে, কি হয়েছিল না আমি কখনো জানতে চাই, না জানার ইচ্ছা আছে। শুধু বলবো আমাকে বিশ্বাস করো। আর মনে রেখো মোনা, জীবনটা বড্ড দামি। সেটা হেলাফেলা করে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আজ আছি, কাল তো নাও থাকতে পারি। তাই যে সময়টা আমরা পাই সেটাই না হয় কাজে লাগাই। আমি শুনেছি একজন দায়িত্বশীল নারী নিজের স্বামীর মাঝে নিজের বাবাকে খুঁজতে চায়। তার বাবা যেমন তাকে আগলে রাখতো, তার স্বামীও যেন তাকে আগলে রাখে এটাই চায়। আমি সব সময় তোমায় আগলে রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ। তোমাকে আরও একটি সত্যি কথা বলি। তোমাকে আমি আরও 6 মাস আগে দেখেছি। সেদিন প্রথম আমার মনে হয়েছে জীবনের খাতায় কিছু অপূর্ণতা থাকা দরকার তুমি নামক কিছু পূর্ণতা পাওয়ার জন্য। আজ আর কিছু বলবো না, বাকিটা অন্য একদিন বলবো। তার কথাগুলো আমার হৃদয়ে গিয়ে কড়া নাড়ল। মনে হলো এমন করে কেউ কখনোই আমাকে বলেনি। হ্যাঁ, এটা ঠিক। প্রতিটা মেয়ে তার বাবার মতো একজন দায়িত্বশীল স্বামী চায়। যে স্বামী ভুল কম বুঝবে, সঠিকটা আন্দাজ করবে। কিন্তু আজকাল এসব আর দেখা যায় না। যদি দেখাই যেত তাহলে ডিভোর্স নামের কোনো পেপার উকিলদের তৈরি করতে হতো না। মানুষটা এক নাগাড়ে আমার মাথায় হাত বুলাতে রইল। বাবা মারা যাবার পর এই প্রথম আমি ঘুমের ওষুধ ছাড়াই নিজের চোখে ঘুম অনুভব করলাম। তাহলে কি সত্যি দিন শেষে নিজের একান্ত আশ্রয় দরকার, যা শুধুই আমার? চলবে। এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে পাবেন।